ভারতে বাংলাদেশ বিরোধী উস্কানি চলছেই এবং সর্বশেষ জানাবো কৌশলে শেখ হাসিনাকে কি দুষছেন ছাত্রলীগ নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে বাংলাদেশ বিরোধী উস্কানি চলছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের সাথে সম্পর্কের একটা অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত রশ্মি টানাটানি চলছে। ভারতে আশ্রয় গ্রহণের শুরু থেকে শেখ হাসিনা সেখানে বসে রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেয়াকে ভালোভাবে গ্রহণ না করার বার্তা দিল্লিকে দেয়া হলেও দিল্লির তরফ থেকে বিষয়টি অগ্রাহ্য ভাব পরিলক্ষিত হয়েছে। উপরন্তু ভারতের কিছু মূলধারার গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনবরত বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচার প্রোপাগান্ডা চালানো হচ্ছে। প্রথম দিকে শুধু মিডিয়ার উস্কানি এবং শেখ হাসিনার ফোন কল বার্তার মাধ্যমে বাংলাদেশে একের পর এক প্রতি বিপ্লবের নানা তৎপরতা ব্যর্থ হওয়ার কথা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ইস্যুতে খোদ ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো ও বাড়াবাড়ি মন্তব্য করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে তার সরকারের সাথে কাজ করার যে বার্তা শুরুতেই দিল্লি দিয়েছিল তার সাথে বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। যতই দিন যাচ্ছে বৈপরীত্য ততই প্রকট আকারে ধরা পড়ছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক বক্তব্যের পর বাংলাদেশের ছাত্র জনতার মধ্য থেকে পাল্টা জবাব আসা খুবই স্বাভাবিক বিষয়। অন্তর্বর্তী সরকার ভারতের সাথে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে নতুন বাংলাদেশের সম্পর্ক ও পারস্পরিক লেনদেন বোঝাপড়ার কথা বলছে। সম্ভবত এটাই ভারত মেনে নিতে পারছে না। সেই বাংলাদেশে শেখ হাসিনার মতো চিরস্থায়ীভাবে একটি নতজানু বংশোদ্ভূত সরকার চায়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ ভারতের সাথে সমতা ভিত্তিক দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। ভারত বাংলাদেশ বৈরী সম্পর্কে কারোর লাভ নেই, এটা ভারত সরকারের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে। সম্ভবত এ কারণে সীমান্তের দুই প্রান্তে চরম উত্তেজনা ও বাদানুবাদের মধ্যেও দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের পূর্ব নির্ধারিত বৈঠকটি বাতিল বা স্থগিত হয়নি। গত 9 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকায় আসেন এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিনের সাথে বৈঠকে বসেন। বিক্রম মিশ্রি তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ উত্থাপন করলেও তার কাছ থেকে সম্পর্কের ইতিবাচক উত্তরণের বার্তা পাওয়া গিয়েছিল। অন্যদিকে আভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য, কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাই কমিশন কার্যালয়ে হামলা ও উস্কানির বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিল বাংলাদেশ। বিক্রম মিশ্রি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি গণমাধ্যমের কাছে লিখিত বক্তব্যে দুদেশের মধ্যে জনকেন্দ্রিক জনমুখী সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছিলেন। বিক্রম মিশ্রি ঢাকায় অবস্থানকালে কলকাতা ও দিল্লিতে বাংলাদেশ বিরোধী চাপান উত্তর চলছিল। বিজেপি বিভিন্ন সংগঠনের বাংলাদেশ সীমান্তে লং মার্চ, কলকাতা ও আগরতলায় হাই কমিশন অফিসে হামলা, পতাকা অবমাননা সহ তাদের ধারাবাহিক অতৎপরতার জবাবে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির 3টি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আগরতলামুখী যে লং মার্চের ডাক দেওয়া হয়েছিল, লাখো মানুষের অংশগ্রহণে তা জনসমুদ্রে পরিণত হয়েছিল। দিল্লিতে ফিরে গিয়ে বিক্রম মিশ্রি সংসদীয় কমিটির কাছে বাংলাদেশ সফর নিয়ে যে ব্রিফ করছেন তা ইতিবাচক। তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত হামলার বিষয়ে বাংলাদেশ সরকারের আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস এবং দিল্লিতে বসে শেখ হাসিনা যেসব বক্তব্য ছড়াচ্ছেন তা দিল্লি সমর্থন করে না বলেও জানিয়েছেন। তিস্তার পানি চুক্তি, সীমান্তে বিএসএফ এর বাড়াবাড়ি, দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যু সহ বিভিন্ন বিষয়ে বিগত বছরগুলোতেও ভারত সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন বাস্তবে দেখা যায়নি। তবে তা নিয়ে বংশোদ্ভূত হাসিনা সরকারের কোনো গরজ বা মাথা ব্যথা ছিল না। এখন পরিস্থিতি পাল্টে গেছে। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে উত্থিত নতুন বাংলাদেশ ভারত সহ প্রতিবেশীদের সাথে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে বদ্ধপরিকর। বিক্রম মিশ্রির সফর এবং পরবর্তী ব্রিফিং থেকে অনুমিত হয় ভারত সরকারও দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী, কিন্তু বাস্তবে তার প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না। গত কয়েকদিনে দুই দেশের নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা বাড়ার পেছনে ভারতের দায় অনেক বেশি। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কোনো নিরাপত্তা হুমকি না থাকলেও তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উস্কানি সহ নানা অতৎপরতার ইন্ধন দিচ্ছে। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় দুই দেশের পররাষ্ট্র সচিব পারস্পরিক অভিযোগ
এবং আক্ষেপের জায়গাগুলো অতিক্রম করে সম্পর্ক এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করার পরও দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অভিমুখে আরএসএস এর পদযাত্রা, দিল্লিতে বাংলাদেশি খুঁজতে পুলিশের বিশেষ অভিযান, বাংলাদেশি নৌসীমা থেকে ট্রলার সহ জেলেদের ধরে নিয়ে নির্যাতন করার যেসব তথ্য প্রকাশিত হচ্ছে তা খুবই গর্হিত ও লজ্জাজনক। কৌশলে শেখ হাসিনাকেই কি দুষলেন ছাত্রলীগ নেতা? ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রব্বানীর একটি স্ট্যাটাস নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন দেখা দিয়েছে। কারো কারো মতে তিনি জামায়াত ও এর নেতাকর্মীর প্রশংসা করেই ফেসবুকে ওই বক্তব্য দিয়েছেন। তবে আওয়ামী লীগ ও সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ত্যাগী নেতাকর্মীরা মনে করে লাখ লাখ নেতাকর্মীকে মাঠে ফেলে শীর্ষ নেতাদের পালিয়ে যাওয়ারই নিন্দা ফুটে উঠেছে ওই রাব্বানীর কণ্ঠে। খোদ দলের সভানেত্রীকেই উদ্দেশ্য করেই তিনি এমন তীক্ষ্ণ মন্তব্য ছুড়ে দিয়েছেন। কি বললেন রাব্বানী? গণমাধ্যমের খবরে দেখা যায় যে আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত ও তাদের নেতাকর্মীদের ঢের এগিয়ে এমন মন্তব্য করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী। গণমাধ্যমের খবরে দেখা যায় যে সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে গোলাম রাব্বানী লিখেছেন, একই নীতি আদর্শ চেতনায় বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী ও সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসেবে অন করা, যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনে ও সংকটে আন্তরিকতা ও সাধ্যের সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ। আপনি স্বীকার করুন বা না করুন, আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত ও তাদের নেতাকর্মীরা ঢের এগিয়ে। বহু চড়াই উতরাই প্রতিকূলতার মাঝেও যা তাদের টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি, কার্যকর টনিক। ওই পোস্টে তিনি আরও লিখেছেন, দলীয় ও ব্যক্তিগত ফান্ডে নেতাকর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, কোচিং ও দেশ বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সহায়তা, নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানে একচ্ছত্র অধিকার, হতাহত ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনগত সহায়তা, পরিবার সহ আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া সহ এমন বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে নিদারুণ কষ্ট ও হতাশায় ভোগে। তাদের নেতাকর্মীরা সেথা দলীয় সহায়তায় দারুণ মানসিক জোর পায়। একাত্তরের ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসীদের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার। এর পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে ছাত্রলীগের সাবেক এই নেতা বলেন, বর্তমান সংকটে আওয়ামী লীগের নীতি নির্ধারণী শীর্ষ নেতৃত্বের শুভ বুদ্ধি ও অনুধাবন শক্তি জাগ্রত হোক। দ্রুত সময়ে দলীয় ফান্ড গঠন ও সচ্ছল নেতাদের দক্ষিণ হস্ত প্রসারের মাধ্যমে ক্রাইসিস ম্যানেজমেন্ট ও অসহায় তৃণমূল নেতাকর্মীদের নৈতিক প্রয়োজন ও বিপদে সার্বিক সহায়তা প্রদানের অনিন্দ সুন্দর কালচারটা শুরু হোক। এটা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের তৃণমূলের প্রতিটি নেতাকর্মীর অন্তরে লালিত একান্ত চাওয়া ও নিদারুণ প্রত্যাশা। কে এই রাব্বানী? গোলাম রাব্বানীর বাড়ি মাদারীপুর জেলায়। তিনি ছাত্রলীগের সাইফুর রহমান সোহাগ, এস.এম. জাকির হোসাইনের কমিটির শিক্ষা ও পাঠ চক্র বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এর আগে এইচ.এম. বদিউজ্জামান সোহাগ, সিদ্দিকী, নাজমুল আলমের কমিটিতে উপ আন্তর্জাতিক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ছিলেন রাব্বানী। গোলাম রাব্বানী পারিবারিকভাবে আওয়ামী পরিবারের সন্তান। গোলাম রাব্বানীর মা মরহুমা তাসলিমা বেগম ছিলেন মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্থানীয় ইসিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মরহুম শামসুল হক মুন্সির বড় মেয়ে। মরহুম শামসুল হক মুন্সি ছিলেন মরহুম শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর এবং শেখ পরিবারের এক অন্যতম সুরোদ। গোলাম রাব্বানীর মা তাসলিমা বেগম ছিলেন রাজৈর কলেজ ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক। তিনি 90-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও এ এলাকায় ছাত্রলীগকে সংগঠিত করার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তবে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।